আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু 22 গজ অফ কালের কণ্ঠ। আবারও এনামুল হক বিজয়ের একটা ডাক এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রথম দিনে 50 না করা এবং কলম্বো টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স সবকিছু নিয়ে আলোচনা করার জন্য আমি জিসান আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে এবং বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ ভাই। আজকের প্রথম দিনের খেলা আসলে আপনি কতটুকু উপভোগ করলেন? না, উপভোগ করার চেয়ে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুবই কন্ট্রাস্টিং একটা প্রথম দিন আমরা দেখলাম। আমরা যদি গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা দেখি আর আজকের এই কলম্বো টেস্টের প্রথম দিনটা দেখি, খুবই কন্ট্রাস্টিং। আমি পিছনে ফিরে গিয়ে যদি দেখি, গলে বাংলাদেশ তাদের প্রথম দিনটা শেষ করেছিল 3 উইকেটে 292 রান নিয়ে, এবং উইকেটে দিনের শেষে দুইজন নট আউট ব্যাটসম্যান ছিলেন। ক্যাপ্টেন হিমসেলফ নাজমুল হোসেন শান্ত, উনি সেঞ্চুরি করেছিলেন, তার সঙ্গে মুশফিকুর রহিমেরও সেঞ্চুরি হয়ে গিয়েছিল। যে পরের দিন সেখান থেকে বাংলাদেশের অনেক উঁচুতে চড়ার একটা সম্ভাবনা, সেই জায়গায় থেকে আসলে বাংলাদেশ বলের প্রথম দিনটি শেষ করেছিল। আবার এই কলম্বোতে এসে যথারীতি বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং নেয়, কিন্তু আজকে যেটা আমরা দেখলাম যে 71 ওভার খেলা হয়েছে, বৃষ্টি না হলে হয়তো আরো বেশি খেলা হতো। সেই জায়গা থেকে 8 উইকেটে 220 রান নিয়ে দিন শেষ করা। আমি যেটা বলছিলাম যে আগের টেস্টের প্রথম দিনে 2 জন সেঞ্চুরিয়ান দেখেছিলাম, আর আজকে এই টেস্টের প্রথম দিনে দেখলাম যে বাংলাদেশে 6 জন ব্যাটসম্যান 20 পার হয়েছেন। 20 পার করা মানে হচ্ছে যে আপনি উইকেটে সেট হওয়ার যে প্রাথমিক যে ধকল সেটি আপনি পার করে ফেলেছেন, আপনি সেট হয়ে গেছেন। এবং এই 6 জনের মধ্যে 4 জন হচ্ছে 30 পেরিয়েছেন, একজন 40 পেরিয়েছেন আর 3 জন 30 প্লাস। তো সেই জায়গা থেকে আসলে আপনি যখন সেট হয়ে যাবেন, আপনার কাছে বড় ইনিংসের দাবিটা অনেক বেশি জোরালো হয়ে থাকে। সেই দাবিটা আসলে কারো কাছ থেকেই আমরা সেই দাবিটা পূরণ হয়নি। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে এটা খুবই হতাশার একটি দিক। পিচকে কেমন দেখলেন? মানে আমরা দেখলাম যে গল টেস্টে অনেকটা ব্যাটিং সহায়ক উইকেট, এখানেও তাই ছিল। আমি মনে করি যে উইকেট একদমই খারাপ কোনো উইকেট না। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের বেশিরভাগ উইকেট গুলো কোথায় গিয়েছে, উইকেটের পেছনে। আপনি দেখবেন যে আজকে বেশ কিছু ক্যাচ হয়েছে স্লিপসে। তো সেই জায়গা থেকে, এবং হচ্ছে আপনি এনামুলের কথা বলছিলেন, এনামুলের আউটটা যদি দেখেন, আপনি বলটা ভেতরে টেনে নিয়েছেন, তাই না? আপনার ইনসাইড এজ হয়ে আপনি বোল্ড হয়েছেন। এখানে আসলে উইকেট বিলিয়ে দেওয়ার ব্যাপার ছিল বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি দেখেন মমিনুলের মতো অভিজ্ঞ একজন ব্যাটার, গত টেস্টও যদি খেয়াল করে থাকেন যে শুরুর দিকে উনি হচ্ছে যে ওই টেস্টে অভিষিক্ত হওয়া ওদের থারিন্ডু রত্নায়েকে অফ স্পিনার, তার বলে কিন্তু স্লিপে উনি বেঁচে গিয়েছিলেন। বেঁচে যাওয়ার পর তার বলে একই জায়গায় আবার ক্যাচ দিয়ে উনি বিদায় নিয়েছেন। তো এই টেস্টেও দেখেন মমিনুল সেট হয়ে গিয়েছেন, তার কাছ থেকে মনে হচ্ছিল যে বড় ইনিংস প্রত্যাশা করা যায়। সেই জায়গায় সেই উইকেট কিন্তু বিলিয়ে দিয়ে এসেছেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, আসলে উইকেটের দোষ দেওয়ার কিছু এখানে নাই। আজকের দিনটা আমি যেটা বলছিলাম যে গলের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মানে খুবই প্রশংসার দাবিদার ছিলেন তারা। আবার একই সঙ্গে এই টেস্টের প্রথম দিনে তাদের সমালোচনারও সমান দাবিদার তারা। তাদের আউট হওয়ার ধরন এবং এই মানে একটা ভালো টেস্ট কাটানোর পর অ্যাটলিস্ট ওইটার আত্মবিশ্বাস নিয়ে আসলে এই টেস্টটা যদি, আমি মনে করি যে এই টেস্টের দিনের শেষে বাংলাদেশের আসলে ভালো জায়গায় থাকার কথা ছিল। আগের টেস্টে যেমন ব্যাটারদের কারণে বাংলাদেশ ভালো জায়গায় গিয়েছিল, এই টেস্টে ব্যাটারদের কারণেই আবার আজকের প্রথম দিনটা খুব বাজেভাবে শেষ করতে হলো। 22 গজের আগের এপিসোডে আমরা কথা বলেছিলাম এনামুল হক বিজয়ের পারফরম্যান্স নিয়ে, আবারও ডাক। আসলে বিষয়টা সমস্যা কি? মানে সমস্যার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা রহস্যজনক ব্যাপার। মানে বাংলাদেশের ক্রিকেটে আমি মনে করি যে এটা একটা টেস্ট কেস হওয়ার মতো, মানে গবেষণা হওয়ার মতো বিষয়। হ্যাঁ, আমরা হয়তো কিছু কথা বলি যে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মানের অনেক তফাৎ। হ্যাঁ, কিন্তু আপনি রান যদি করেন, পৃথিবীর যে জায়গায় করেন, রান কিন্তু রানই, তাই না? সেটার একটা কনফিডেন্স কিন্তু থাকে আপনি যে লেভেলেই করে আসেন, তাই না? এখন ঘরোয়া ক্রিকেটে এনামুল হক হাজার হাজার রান করেন, আমরা কি এরকম হাজার হাজার রান করা আরো কি খুব বেশি ব্যাটসম্যান দেখি না কিন্তু। হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটের মান যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে তো আরো অনেকের হাজার রান করার কথা, 600-700 রান করার কথা, কিন্তু প্রত্যেক বছর উনি দেখেন 600-700 রান উনি করছেন। তো সেটা তো যদি মান যদি খারাপ হয়, তাহলে তো আরো অনেকের সেটা করার কথা, সেটা কিন্তু আমরা দেখি না। তো ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স কিন্তু এই যে খুবই রহস্যজনক ব্যাপার। যেমন হচ্ছে যে 2022 সালে ওনার আবার টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম হলো ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে। ওই বছর উনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রচুর রান করেছিলেন, তার ভিত্তিতে ওনাকে দলে ফেরানো হয়েছিল এবং যথারীতি একই পরিণতি। এবং এইবার যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফেরানো হলো,
সেটাও খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল। এবার উনি হচ্ছে যে শর্টার ভার্সনে রান করেছিলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন এইসব টুর্নামেন্টে, কিন্তু ওই ওয়ানডে পারফরমেন্স দিয়ে টেস্ট দলে নেওয়া প্রধান নির্বাচক একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে আসলে বেশিরভাগ ম্যাচেই উনি ক্যারি করেছেন 40 ওভার 45 ওভার পর্যন্ত, এবং একটা ওয়ানডে ম্যাচে যখন একজন ব্যাটারকে 40-45 ওভার পর্যন্ত খেলতে হয়, উনি ক্যারি করে যান, সেক্ষেত্রে ডিফারেন্ট ভেরিয়েশনস এর বোলারদের ওনাকে ফেস করতে হয়, এবং এটা একটা লম্বা সময়ের পরীক্ষা 40-45 ওভার। সেটার ভিত্তিতে তারা মনে করেছিলেন টেস্ট ক্রিকেটেও একই রকম পরীক্ষা দিতে হয়, যে একটা লম্বা সময়ের মধ্যে আপনি বিভিন্ন ভেরিয়েশনের বোলারদের আপনি ফেস করতেছেন। তো সেই ভিত্তিতে উনি বলেছিলেন যে ওয়ানডেতে হলেও মানে টেস্টের জন্য এই নেচারটা যায়, সে কারণেই এনামুল হককে নেওয়া হয়েছিল। তারপরে তো পরিণতি দেখতেই পাচ্ছেন যে খুব ভালো না। এই সিরিজের 3টি ইনিংস, এর মধ্যে দুটোতেই ডাক। মানে অদ্ভুত ব্যাপার। দেখেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা যদি বলি, টেস্ট ক্রিকেটে কি হয় যে আপনি হচ্ছে যে লম্বা সময় ধরে খেলবেন, অনেক বল খেলবেন। এনামুলের জীবন ক্যারিয়ারে সবচেয়ে বেশি বল খেলা ইনিংস যেটা, সেটা হচ্ছে যে উনি হচ্ছে যে ন্যাশনাল ক্রিকেট লিগে তার ক্যারিয়ার সর্বোচ্চ যে ইনিংসটা 216 রানের, সেটাতে উনি সর্বোচ্চ 356 বল খেলেছিলেন। তার মানে ঘরোয়া ক্রিকেটে ওই ধৈর্যতা উনি দেখিয়েছেন যে উইকেটে টিকে থাকতে পারেন, লম্বা সময় থাকতে পারেন। সেই ব্যাটারেরই হচ্ছে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে তার সর্বোচ্চ বল খেলার ঘটনা হচ্ছে 80টি বল, এবং তার সর্বোচ্চ ইনিংস হচ্ছে 39। ঠিক আছে, তো এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে আসলে মেলে না। মানে এটা গবেষণার বিষয় হওয়ার মতো সত্যিকার অর্থেই, যে আসলে একটা ব্যাটার, আমি যেটা বলছিলাম যে রান আপনি যে পর্যায়ে করেন সেটা তো আপনাকে সাম সর্ট অফ কনফিডেন্স দেবেই, তাই না? সেই ব্যাটারটাই মনে করেন যখন আন্তর্জাতিক ক্রিকেটে আসছেন, রাতারাতি বদলে যাচ্ছেন, তাকে স্ট্রাগল করতে হচ্ছে। মানে অদ্ভুত একটা ব্যাপার আসলে। এটা আসলে আমার মনে হয় না যে আমরা এটার মীমাংসা করতে পেরেছি। এটা আসলে গবেষণা হওয়ার মতো বিষয়, এবং আমার মনে হয় যে একজন ব্যাটসম্যানকে ধরে আসলে সামনে আসলে অনেক কাজ হওয়া উচিত। আসলে কি কারণে উনি ওইখানে পারেন এবং কি কারণে এখানে, আমি মানছি মানের পার্থক্য আছে, কিন্তু এই যে যেটা বলছিলাম যে কনফিডেন্সের যে ব্যাপারটা, সেটা তো কোনো না কোনো ভাবে, আর এমন না যে উনি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন, তাই না? সেই লোকটা দেখেন ঘরোয়া ক্রিকেটে তার গন্ডায় গন্ডায় সেঞ্চুরি, তার টোটাল ক্যারিয়ারে হচ্ছে তার 51টা সেঞ্চুরি, এর মধ্যে 3টা সেঞ্চুরি হচ্ছে ওয়ানডে ইন্টারন্যাশনাল, আর বাকি 48টা হচ্ছে ফার্স্ট ক্লাস লিস্টে, এগুলো মিলিয়ে, তাই না? তো সেই ব্যাটসম্যান মানে তার কনফিডেন্সের জায়গাটা ভালো থাকে বলেই উনি রান করতে পারেন। সেই রান করে উনি জাতীয় দলে আসেন, কিন্তু এসে উনি আবার তাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়ে আবার বিদায় হন। এটা অদ্ভুত একটা অমীমাংসিত ব্যাপার বাংলাদেশ ক্রিকেটের জন্য। আরেকটা বিষয় নিয়ে আসলে মীমাংসা করা উচিত, যে নাহিদ রানা আমরা দেখলাম যে প্রথম টেস্টে তাকে ওইভাবে আসলে খুঁজে পাওয়া যায়নি, যেহেতু নাহিদ রানা এখন একটা সাধারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে তার প্রতি। আজকে আপনি পিচটা কেমন দেখলেন? যে এখানে কি পেস সহায়ক উইকেট মনে হয়েছে নাকি স্পিন সহায়ক? যদি হয় সেক্ষেত্রে আমাদের স্পিনারদের মধ্যে কার ভালো করার সম্ভাবনা আছে শ্রীলঙ্কা টিমের বিপক্ষে, এবং ফাস্ট বোলার তো দুজন আছে, কাকে না এখন যেটা হচ্ছে যে এসএসসি উইকেট, যেটা সিঙ্গলেজ স্পোর্টস ক্লাবের উইকেট, যেটা ঐতিহ্যগতভাবে এটা রান প্রসবা উইকেট। এই মাঠে ইতিহাসের অনেক বড় বড় রানের টেস্ট ম্যাচ হয়েছে। সনাত জয়সূরিয়া যে 340 রানের ইনিংসটা ইন্ডিয়ার এগেইনস্টে শ্রীলঙ্কা করেছিল 952 রান, ঐতিহ্যগতভাবে এই মাঠের উইকেটটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে সেখানে। আর নাহিদ রানার কথা যেটা বলছিলেন, যে যেটা হচ্ছে যে পরপর 2টা টেস্ট ম্যাচ, আসলে একজন ফাস্ট বোলার, ও স্টিল ইয়াং এজের ফাস্ট বোলার, এবং তাকে ম্যানেজ করার ব্যাপার আছে, তার বডি ম্যানেজ করার ব্যাপার আছে। আমার যতটুকু মনে হয় যে এই টেস্টটা হয়তো তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যে আগের টেস্টে ছন্দে ছিলেন না, 2 নম্বর হচ্ছে আপনি তাসকিন আহমেদের ক্ষেত্রেও দেখবেন যে অনেক সময় তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হয়। তো আমার মনে হয় এই জায়গায় সেম রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর এবাদত হোসেন প্রায় 2 বছর পর উনি টেস্ট খেলতে নামলেন। তা আমি আসলে কালকের দিনে খুব স্বাভাবিক যে সেকেন্ড দিনে বাংলাদেশের প্রথম ইনিংসটা খুব বেশি দূর আর যাবে না, তো সেই জায়গা থেকে নতুন বলে হয়তো এবাদতকে শুরু করতে হবে। আমি আসলে 2 বছর পর তার প্রত্যাবর্তনটা কেমন হয় সেটার জন্য আমি খুব মুখিয়ে আছি, সেটা দেখার জন্য। যেটা মাসুদ পারভেজ ভাই বললেন যে আসলে চালকের আসনে বাংলাদেশ নেই, তবে টেস্ট ক্রিকেট আসলে অনেকটা জীবনের মতো, এখানে আমরা অনেকটা সুযোগ পাই। এই চান্সগুলো আমাদের যখন আসে, আমরা যদি সেটাকে কাজে লাগাতে পারি তখন আসলে সফলতা মেলে। বাংলাদেশ কি দ্বিতীয় দিন নিজেদের ড্রাইভিং সিটের যে জায়গাটা সেটা নিতে পারবে কিনা সেটা দেখার বিষয়। এবং ভাই যেটা বললেন যে ইবাদত হোসেন অনেকদিন পর 2 বছর হয়তো বা 2 বছর পর তিনি আসলে ফিরছেন বাংলাদেশের সাদা পোশাকে, দেখা যাক তার পারফরমেন্স কিরকম আসলে আপনারা দেখতে পারেন। তবে দিন শেষে বাংলাদেশের সাদামাটা পারফরমেন্সই বলা যায় প্রথম দিনে।
দ্বিতীয় দিন বাংলাদেশের কোন জায়গাগুলোতে আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে চান কিংবা কার ব্যক্তিগত পারফরমেন্স দেখার জন্য আপনারা মুখে আছেন, সেটা অবশ্যই আমাদের এই 22 গজ এবং কাদের কণ্ঠের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এই এতটুকু নিয়ে আমরা বিদায় নিচ্ছি।